প্রখ্যাত ব্যক্তিকে আপনার সাথে সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না। আমরা কিন্তু জানি স্যার যে কারা এসব করতেছে এবং কেন করতেছে। আরেকটা জিনিস দেখাই স্যার, আপনার উপদেষ্টা হাসান আরিফের পোলা হাসনাত আব্দুল্লাহর ছেলেকে নিজে গার্ড দিয়ে নিয়ে গেছে তার বাড়িতে, পোড়া বাড়িতে দেখাইতে। মালপাত্তি ভালোই নিচ্ছে মাশাআল্লাহ, বুড়াগুলার ইনকাম ছিল না, এখন আওয়ামী লীগ পাহারা দিয়া কিছু কামাবে তার পোলা। আমি বাগদা দাওরকে আপনার উপদেষ্টারা বলে আমি নাকি উগ্র, হটকারী, আনম্যানেজেবল। কি স্যার বলে না? হ্যাঁ বলে তো। তো আপনার শান্ত শিষ্ট, লেজ বিশিষ্ট, লেজের আগে অবশিষ্ট সুশীল উপদেষ্টাগুলোর কাজ কাম দেখেন স্যার, দেখিচ্ছেন তো। বদনাম করলে ওদের হবে না, বদনাম হবে স্যার আপনার। আপনার একটা গল্প বলি স্যার, গানের গল্প তো মানে আপনার পছন্দ হবে। ওই গাই গরুর বাছুর মারা গেলে গরু কলে দুধ দেয় না স্যার, খালি লাথি দেয়। ওই গাই গরুর দুধ শুকে যায়। তো তখন গোয়ালা করে কি আপনি জানেন এটা স্যার, অনেকে হয়তো জানে না। আমার খুব গোয়ালা বাছুরের চামড়া ছাড়ায় ওর মধ্যে খড়ার ভুসি ঢুকায়, ঠেইছে ঠেইছে। বোকা গরু মনে করে যে তার বাছুর বাইসা আছে, তখন সে লাথি দেয় না, দুধ দেয়। হাঙ্গারের শত শহীদের রক্তে কেনা বিপ্লবের বাছুর কি মরে গেছে স্যার? হ্যাঁ, তাই ভিতরে ঠাইসা ঠাইসা 111 ঢুকাইতেছেন আপনি, একটার পর একটা ঢুকাইতেছেন। আপনারা মানা করিচ্ছি তারপরেও ঢুকাইতেছেন। আপনারা স্যার দুইজনের নাম দিছিলাম স্যার, আপনি জানেন যে এনাদেরকে উপদেষ্টা করেন, করলে ভালো হবে, বিপ্লবের ভালো হবে, দেশের ভালো হবে। আপনি তো কথাটা রাখলেন না স্যার। যাই হোক, আমি কোন সবার আমল নামা এক এক করে কয়ে দিতে পারি যাদেরকে উপদেষ্টা বানাইছেন, কমু। কিন্তু আমি সম্প্রতি বলছি যে দেশে এখন যেহেতু কোনো বিরোধী দল নাই, সেহেতু আমরা একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করার চেষ্টা করব, অনেকটা শ্যাডো ক্যাবিনেটের মতো। আমরা আপনার সরকারের ভালো কাজগুলির প্রশংসা যেমন করব, তেমনি ভুল ভ্রান্তিগুলো অকপটে তুলে ধরব। আশা করি আমাদের এই সমালোচনাকে ভুল না বুঝে ইতিবাচক ভাবে নেবেন। এই কথাটা এইভাবে বলার দরকার ছিল না, কিন্তু বলতেছে এই কারণে যে দুঃখজনক হলেও সত্য, এই ধরনের সংস্কৃতি এখনো তৈরি হয় নাই। আপনি এই ব্যাপারে পথ দেখাবেন বলে আশা করি। মুজিবের এই ঘটনার সাথে আপনি কিন্তু আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের নায়ক না, নায়ক আমাদের বীর ছাত্র জনতা। শেখ মুজিব অবিসংবাদিত ছিলেন বলেই ৭২-এর সবাই তাকে অন্তরের সাথে বরণ করছিল। আপনি সর্বজন গ্রাহ্য বলেই দেশবাসী এবার আপনাকে চাইছে। আমরা আশা করব আপনি মুজিবের মতো ভুল করবেন না। আপনিও যখন বিপ্লব ঘটে আপনি দেশে নাই, আপনি প্যারিসে। আপনি আসছেন বিপ্লব বিজয়ের পরে। তাইলে আপনাকে এখন কি করতে হবে? আপনাকে করতে হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতার বৈপ্লবিক মর্ম আত্মস্থ করে পুরনো গুণে ধরা ব্যবস্থা ধ্বংসস্তূপের উপরে একটা প্রকৃত গণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠনের দুরূহ কাজটার উদ্যোগ নেওয়া। এদেশের মানুষের স্বৈর শাসন এবং ফ্যাসিবাদ যা কেবল জনগণের সকল অধিকার হরণ করে একটা প্রবল দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাই চালু করেনি, তা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করছে। আমাদের প্রত্যাশা আপনি স্বৈর শাসন এবং ফ্যাসিবাদের জানাজা পড়বেন এবং দাফন করবেন, যাতে আর কোনোদিন তা বাংলাদেশের পূর্ণ মাটিতে ফিরে আসতে না পারে। আজ আমাদের সাম্প্রতিক ইতিহাস থেকে কয়েকটা ঘটনার কথা উল্লেখ করব যা আপনার আগামী দিনগুলোর জন্য প্রাসঙ্গিক। প্রথম ঘটনা হলো মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের দেশে প্রত্যাবর্তন। অবিভক্ত পাকিস্তানে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের নেতা ছিলেন শেখ মুজিব, এটা ইতিহাস স্বীকৃত। কিন্তু মুক্তিযুদ্ধের নায়ক কিন্তু তিনি ছিলেন না। যুদ্ধের ৯ মাস দেশে যে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে সে সম্পর্কে তার বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না। তিনি যে অবস্থায় দেশ ছেড়ে গেছিলেন, ফিরে আসার পরে বাংলাদেশ আর সেই দেশ ছিল না, কারণ তার মাঝখানে একটা মহান মুক্তিযুদ্ধ ঘটে গেছে। অনেক রক্ত, অনেক আত্মত্যাগ, অনেক যুদ্ধ, অনেক কষ্ট, অনেক বেদনা, দেশ ত্যাগ, এই সমস্ত কিছু এই সময়ের মধ্যে ঘটে গেছে। তিনি সে বিপ্লবকে ধারণ করতে পারেননি। শুনতে চাননি কি হয়েছিল, কারা করছিল, কেন করছিল, কিভাবে হয়েছিল, শুনতে চাননি। কারণ তাতে তার ভূমিকা ছিল না। ফলে তিনি চড়ে বসছিলেন উল্টো রথে, এবং এই উল্টো রথে চড়ে বসাটাই এদেশের মানুষের জন্য এমনকি তার জন্য করুণ ফলাফল বয়ে আনছিল। আমরা সবাই জানি, এটা একটা কঠিন সত্য। আপনি স্যার কিছু মনে করেন না। আপনি জানেন যে রাষ্ট্রপতি জিয়া হত্যার পরে সেনা প্রধান এরশাদ তাৎক্ষণিকভাবে ক্ষমতা দখল করেনি। সে সময় মানুষের সেন্টিমেন্ট এমন ছিল যে তাতে তার পক্ষে রাষ্ট্র ক্ষমতা দখল করা সম্ভবই ছিল না। সে ধীরে ধীরে ঠান্ডা মাথায় ক্ষমতা দখলের পরিকল্পনা করে। ঘটনাটা হইতেছে যে পরিকল্পনাটা কিন্তু সে করে না স্যার, করছিল এরশাদ ছিল ভারতের ১ নাম্বার পুতুল। সে কি করছে? সে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে দিছে, যে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার। প্রেসিডেন্ট সাত্তার আসনে বসার পর থেকে
তার শয়তানি শুরু হয়, এরশাদের খেলা শুরু হয়। প্রথমে সে দাবি করে দেশ শাসনে সেনাবাহিনীকে অংশ দিতে হবে। সে প্রস্তাব করে দেশ পরিচালনার জন্য একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন, যার প্রকৃত নেতৃত্ব থাকবে তার হাতে। মন্ত্রীদের কাউকে কাউকে হাত কইরা নেয়, সরকারের ভেতরে বিভাজনের চেষ্টা করে এবং সফল হয়। কাকে হাত করছিল সে? হাত করছিল স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার আব্দুল মতিনকে। এবং পরে কিন্তু মতিন এরশাদের দলে যে জয়েন করে। প্রেসিডেন্ট সাত্তারের সাথে বিশ্বাসঘাতকতা কইরা এরশাদের সাথে হাত মিলায়া এক মন্ত্রী বাড়ি থেকে গাল কাটা কামাল নামে এক দুর্বৃত্তকে গ্রেপ্তারের নাটক সাজায়। এটা কিন্তু একটা নাটক ছিল। গাল কাটা কামাল কার শিষ্য ছিল সেটাও আমি জানি। যাই হোক, সে গল্পে আর না যাই। এই নাটকটা এরশাদের সামরিক কুয়ের পথ প্রশস্ত করে এবং এটা পোস্ট করছিল ডিজিএফআই, সাজাইছিল। এরশাদ ক্ষমতা নেওয়ার আগে বিদেশি দূতদের মধ্যে একমাত্র ভারতীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করছিল, একমাত্র। এরশাদের পর যে সংসদ নির্বাচন করে, তাতে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ হয় বিরোধী দল। এভাবেই ঘুর পথে ভারতের সাহায্যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়। পুতুল আর 2 নম্বর পুতুল হিসেবে কাজ শুরু করে হাসিনা। পুরা ক্ষমতা সরকারি দল ভারতের, বিরোধী দল ভারতের। এই হইল ভারতের বাংলাদেশের রাজনীতিতে আবার পা ফেলার সূচনা। এই নাটক যে আবার মঞ্চস্থ হবে না, আপনি কি সেটা নিশ্চয়তা দিতে পারেন? ইন্ডিয়া গুলো ভালো করে জানে যে 1981 সালের মতো এইবারও আওয়ামী লীগকে সোজা পথে ক্ষমতায় আনা সম্ভব না। তাই তাদের কাছে বাংলাদেশকে পদতলে রাখার একমাত্র উপায় হচ্ছে এরশাদের মতো ঘুর পথে ক্ষমতায় আসা। এটাই তারা করিচ্ছে। এই জন্যই আপনার ক্যাবিনেটে সব 111 এর লোকজন ঘুর পথে। এই মুহূর্তে এই ধরনের একটা সম্ভাবনার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আপনার সরকার অচিরেই বাহিনীযুক্ত আমেরিকান প্রাক্তন উপরাষ্ট্রদূত, বাংলাদেশ প্রেমিক কিন্তু জন ড্যানিলোভিচ, আপনি চেনেন ভালো করে, এমনি বলেনি যে আর্মির উপর কর্তৃত্ব স্থাপন এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় প্রয়োজনীয় কাজ। এই কাজটা করেন। ইতিহাসের তৃতীয় ঘটনাটা বলি স্যার। 1996 নির্বাচনের সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস। উনি ছিলেন বিএনপির দ্বারা নির্বাচিত এবং একটা মহল থেকে তাকে সরায় দেওয়ার গুঞ্জন ওঠে। সেই সময় সেনা প্রধান ছিলেন জেনারেল নাসিম। নাসিম সেনা অভ্যুত্থান করার চেষ্টা করে একটা সময়। প্রেসিডেন্ট বিশ্বাস তাৎক্ষণিকভাবে তাকে পদচ্যুত করেন। খুব ছোটখাটো মানুষ ছিলেন কিন্তু প্রেসিডেন্ট বিশ্বাস, বড় সড়ো না, লম্বা চড়ো না, আমার মতো ছোটখাটো মানুষ, কিন্তু সাহসী ছিলেন। এই সাহসী কাজের জন্য প্রেসিডেন্ট কেউ তার কেশাগ্র স্পর্শ করতে সাহস করে নাই। আপনাকে এই ঘটনা স্মরণ করে দেওয়া প্রয়োজন মনে করতেছি, আপনি বুঝেন আমি কেন এটা বললাম আর কি। সবশেষে ইতিহাস থেকে চতুর্থ ঘটনাটা বলি। স্যার কলে আপনাকে নিয়ে, স্যার আপনি প্লিজ আমাদের ভুল বুঝবেন না, আমি জানি। আপনি স্যার 11 পরে নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল গঠন করছিলেন। অনেকে আসছিলেন কিন্তু আপনার পাশে, এইভাবে যে একদিন পরে দেশে একটা সুস্থ ধারার রাজনীতি শুরু হইতে যাচ্ছে। আপনার অনেক সাকসেস, কিন্তু আপনার একটা ফেলিওর ছিল স্যার, আপনার নাগরিক শক্তি আপনার রাজনীতি করতে পারেন নাই। আপনি কিছুদিন পর দলটা বিলুপ্ত করে দিলেন এবং বললেন যে রাজনীতি আপনার কাজ না, আপনি রাজনীতি থেকে সরে গেলেন, টুইট করলেন। আপনি একটা কাজেই ব্যর্থ হয়েছিলেন, রাজনীতি, রাষ্ট্র পরিচালনার রাজনীতি। কিন্তু স্যার সবচেয়ে বড় রাজনীতি